আজ ৯ জানুয়ারি বিকেল ৫টায় বাংলাদেশের প্রশাসনিক ও অর্থনৈতিক ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘ প্রতীক্ষা, জল্পনা কল্পনা এবং নানা ধরনের সমীকরণের অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেলের ঐতিহাসিক গ্যাজেট। অর্থ মন্ত্রণালয়ের একটি অত্যন্ত নির্ভরযোগ্য ও গোপন সূত্র নিশ্চিত করেছে যে আগামীকাল বিকেলেই এই মাহেন্দ্রক্ষণ উপস্থিত হতে যাচ্ছে। এই ঘোষণার মধ্য দিয়ে একটি বিষয় দিবালকের মতো স্পষ্ট হয়ে গেল যে নবম পে স্কেল এখন আর কোনো গুজব, আলোচনা বা টেবিলের ফাইলের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি এখন দৃশ্যমান বাস্তবতার একদম দ্বারপ্রান্তে। তবে আগামীকাল বিকেল ৫টার এই ঘটনাটি শুধুই একটি দাপ্তরিক গ্যাজেট প্রকাশের আনুষ্ঠানিকতা নয়। এই দলিলের প্রতিটি পাতায় লুকিয়ে আছে দেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবীর ভবিষ্যৎ, তাদের পরিবারের নিরাপত্তা এবং দীর্ঘদিনের লালিত স্বপ্নের প্রতিফলন। এর মাধ্যমে নির্ধারিত হতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের ভবিষ্যৎ বেতন কাঠামো, পদোন্নতির সোপান, পেনশন সুবিধা, ইনক্রিমেন্ট পদ্ধতি এবং প্রশাসনে বিরাজমান দীর্ঘদিনের বৈষম্য নিরসনের এক মহাপরিকল্পনা। সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে জানা গেছে, নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সরকার এবার একটি অত্যন্ত কৌশলগত, বিজ্ঞানসম্মত ও ধীরস্থির অবস্থান গ্রহণ করেছে। এই নতুন বেতন কাঠামো কার্যকর হচ্ছে ২ ধাপে। এটি এই কাঠামোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ব্যতিক্রমী দিকগুলোর একটি, অর্থাৎ একদিনে হুট করে পুরো পরিবর্তন চাপিয়ে দেওয়া হচ্ছে না, বরং ধাপে ধাপে বাস্তবায়ন করে সরকার একটি নিয়ন্ত্রিত, সুশৃঙ্খল ও টেকসই রূপান্তরের দিকে এগিয়ে যাচ্ছে। এর পেছনে মূল কারণ হল রাষ্ট্রীয় অর্থনীতির ওপর যেন হঠাৎ করে অতিরিক্ত চাপের সৃষ্টি না হয় এবং বাজারে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকে, আবার একই সঙ্গে চাকরিজীবীরাও যেন ধীরে ধীরে নতুন কাঠামোর সুফল পেতে পারেন এবং প্রশাসনিক ব্যবস্থায় কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়। ২ ধাপে কার্যকর করার এই সিদ্ধান্তের পেছনে জোরালো আর্থিক ও প্রশাসনিক যুক্তি রয়েছে। জানা গেছে, প্রথম ধাপে মূল বেতন কাঠামো বা বেসিক পে এবং গ্রেড পুনর্বিন্যাসের বিষয়টি কার্যকর হবে। দ্বিতীয় ধাপে যুক্ত হবে বিভিন্ন আনুষঙ্গিক ভাতা, যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা, ইনক্রিমেন্ট কাঠামো এবং পেনশন সংশোধনের মতো জটিল বিষয়গুলো। এর ফলে বাজেট ব্যবস্থাপনায় ভারসাম্য বজায় থাকবে এবং মাঠ পর্যায়ের হাজার হাজার অফিস তাদের সফটওয়্যার ও হিসাব নিকাশ পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার পর্যাপ্ত সময় পাবে। প্রথমেই আসা যাক নবম পে স্কেলের কাঠামোগত পরিবর্তনের কথায়, যা এই গ্যাজেটের অন্যতম আকর্ষণ। এবারের পে স্কেলে গ্রেড সংখ্যা কমিয়ে আনার মতো সাহসী পদক্ষেপ নেওয়া হচ্ছে, যা পূর্বের কাঠামোর তুলনায় একটি বড় ও যুগান্তকারী সংস্কার। বর্তমানে বিদ্যমান গ্রেড কাঠামো থেকে কমিয়ে এনে একটি সীমিত ও যৌক্তিক গ্রেড কাঠামো প্রবর্তন করা হচ্ছে। এতে একই ধরনের দায়িত্ব ও কাজের জন্য বেতনের ব্যবধান উল্লেখযোগ্য হারে কমবে। দীর্ঘদিন ধরে সরকারি দপ্তরে অভিযোগ ছিল যে একই অফিসে প্রায় একই ধরনের দায়িত্ব পালন করেও শুধুমাত্র ভিন্ন গ্রেডের কারণে বেতনে বিশাল ফারাক তৈরি হয়, যা কর্মীদের মধ্যে হতাশা ও আন্তঃক্যাডার বৈষম্য সৃষ্টি করত। নতুন কাঠামোতে সেই ফারাক অনেকটাই কমিয়ে আনার চেষ্টা করা হয়েছে এবং পদের মর্যাদার সঙ্গে বেতনের সামঞ্জস্য বিধান করা হয়েছে। নবম পে স্কেলের আরেকটি অত্যন্ত আলোচিত ও গুরুত্বপূর্ণ দিক হল বেসিক বেতন নির্ধারণ। মনে রাখতে হবে, বেসিক বেতন বা মূল বেতন বাড়ানো মানেই শুধু মাস শেষে পকেটে কিছু টাকা আসা নয়। সরকারি চাকরিতে বেসিক বেতনের উপর ভিত্তি করেই বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব বোনাস এবং ভবিষ্যৎ পেনশন ও গ্র্যাচুইটি নির্ধারিত হয়। তাই বেসিক বাড়ানোর সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের দীর্ঘমেয়াদী নিরাপত্তার সঙ্গে সরাসরি ও ওতপ্রোতভাবে জড়িত। এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা প্রয়োজন যে নবম পে স্কেল শুধু বর্তমান কর্মরত চাকরিজীবীদের জন্যই সুফল বয়ে আনবে না, বরং ভবিষ্যতে যারা সরকারি চাকরিতে যোগ দেবেন তাদের পুরো কর্মজীবনের ভিত্তিও তৈরি করে দেবে এই কাঠামো। অর্থাৎ আগামীকাল যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তার প্রভাব থাকবে আগামী ১ দশক বা তারও বেশি সময় ধরে। এটি তরুণ প্রজন্মের কাছে সরকারি চাকরিকে আরও আকর্ষণীয় করে তুলবে। নবম পে স্কেলে ইনক্রিমেন্ট ব্যবস্থায়ও বড় ধরনের পরিবর্তন আসছে। আগে ইনক্রিমেন্ট ছিল একটি নির্দিষ্ট শতাংশ হারে বার্ষিক বৃদ্ধি, কিন্তু নতুন কাঠামোতে শুধু নির্দিষ্ট অঙ্ক নয়, বরং কর্মদক্ষতা, পারফরমেন্স এবং অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এর মাধ্যমে সরকারি চাকরিতে কাজের মান, গতিশীলতা ও জবাবদিহিতা বাড়ানোর একটি প্রচেষ্টা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। যারা ভালো
ভালো কাজ করবেন এবং দক্ষতার পরিচয় দেবেন তারা যাতে দ্রুত পুরস্কৃত হন সেই ব্যবস্থা রাখা হচ্ছে। এতে করে প্রশাসনের গতানুগতিক ধারায় পরিবর্তন আসবে। আরেকটি অত্যন্ত মানবিক ও গুরুত্বপূর্ণ বিষয় হল পেনশন সংস্কার। নতুন পে স্কেলের আলোচনায় পেনশনভোগীদের বিষয়টি এবার আলাদা গুরুত্ব ও সহানুভূতি পেয়েছে। বর্তমান পেনশন কাঠামো অনেক ক্ষেত্রে বর্তমান আকাশচুম্বী জীবনযাত্রার ব্যয় ও ওষুধের দামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই কঠিন বাস্তবতা মাথায় রেখেই নতুন কাঠামোয় পেনশন গণনার ভিত্তি পুনর্বিবেচনা করা হচ্ছে। এর ফলে অবসর পরবর্তী জীবনে সরকারি কর্মচারীরা আরও বেশি আর্থিক নিরাপত্তা পাবেন এবং সম্মানের সাথে বাঁচতে পারবেন। বিশেষ করে প্রবীণ নাগরিকদের চিকিৎসা ও ভরণপোষণের বিষয়টি এখানে অগ্রাধিকার পেয়েছে। নবম পে স্কেলের প্রভাব শুধু সরকারি চাকরিজীবীদের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বাস্তবে এর প্রভাব পড়বে পুরো অর্থনীতিতে। যখন লাখ লাখ মানুষের আয় বাড়ে তখন বাজারে তাদের ক্রয় ক্ষমতা বাড়ে, তারা বেশি খরচ করেন, যার ফলে ব্যবসা বাণিজ্যে গতি আসে এবং অর্থনীতির চাকা সচল হয়। তবে একই সঙ্গে বেতন বাড়লে বাজারে জিনিসপত্রের দাম বাড়ার বা মুদ্রাস্ফীতির একটি আশঙ্কা থাকে। এই ঝুঁকি এড়ানোর জন্যই সরকার অত্যন্ত বিচক্ষণতার সাথে দুই ধাপে বাস্তবায়নের পথ বেছে নিয়েছে, যাতে বাজার অস্থিতিশীল না হয়। এই পে স্কেলে আরও একটি উল্লেখযোগ্য দিক হল পদভিত্তিক বৈষম্য কমানোর চেষ্টা। আগে দেখা যেত পদোন্নতি না হলে বা পদ খালি না থাকলে একজন কর্মচারীকে অনেক বছর বা সারা জীবন একই বেতনে আটকে থাকতে হতো, যা অত্যন্ত অমানবিক ছিল। নতুন কাঠামোতে সেই জটিলতা বা ব্লক পোস্টের সমস্যা কিছুটা হলেও কমানোর পরিকল্পনা রয়েছে। স্বয়ংক্রিয় উচ্চতর গ্রেড বা টাইম স্কেলের আদলে এমন ব্যবস্থা রাখা হচ্ছে যাতে কর্মীরা নির্দিষ্ট সময় পরপর স্বাভাবিক আর্থিক অগ্রগতি অনুভব করেন এবং কাজে উৎসাহ পান। নতুন পে স্কেল নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা হল কারা সবচেয়ে বেশি উপকৃত হবেন। বিভিন্ন বিশ্লেষণে দেখা যাচ্ছে বাস্তবতা হল নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরাই তুলনামূলকভাবে বেশি সুফল পাবেন, কারণ তাদের বেসিক ও ভাতা কাঠামোর পরিবর্তন তাদের আয়ের উপর সরাসরি বড় প্রভাব ফেলবে। একই সঙ্গে উচ্চপদস্থ কর্মকর্তারাও নতুন কাঠামোর আওতায় আসবেন, তবে সেখানে পরিবর্তন হবে তুলনামূলকভাবে ভারসাম্যপূর্ণ, যাতে আয়ের ব্যবধান কমে আসে। এখানে প্রশাসনিক সংস্কারের দিকটিও সমানভাবে গুরুত্বপূর্ণ। নতুন পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকার একটি বার্তা দিচ্ছে যে এটি শুধু বেতন বাড়ানো নয়, বরং একটি আধুনিক, দক্ষ, কার্যকর এবং কর্মীবান্ধব প্রশাসনিক কাঠামো গড়ে তোলার প্রয়াস। আগামীকাল গ্যাজেট প্রকাশের পরই শুরু হবে বাস্তব প্রয়োগের বিশাল কর্মযজ্ঞ। জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং মহাহিসাব নিয়ন্ত্রকের কার্যালয় সহ সকল দপ্তরগুলি নতুন বেতন কাঠামো অনুযায়ী হিসাব নিকাশ শুরু করবে। পে ফিক্সেশন সফটওয়্যার আপডেট করা, প্রতিটি কর্মচারীর নতুন বেতন নির্ধারণ করা, হিসাব শাখার প্রস্তুতি, অডিট প্রক্রিয়া সব মিলিয়ে এটি একটি বিশাল প্রশাসনিক কাজ। তাই ধাপে ধাপে বাস্তবায়ন ছাড়া এই পরিবর্তন সম্ভব নয় এবং এতে কিছুটা সময় লাগাটাই স্বাভাবিক। নবম পে স্কেল নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা হল চুক্তিভিত্তিক আউটসোর্সিং ও বিশেষ ক্যাটাগরির কর্মচারীদের অবস্থান কী হবে। গ্যাজেট প্রকাশের পর এই বিষয়গুলো আরও পরিষ্কার হবে বলে আশা করা হচ্ছে। তবে নীতিগতভাবে সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যেন কেউই এই বিশাল সংস্কার থেকে পুরোপুরি বঞ্চিত না হন। নবম পে স্কেল নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বাস্তব জীবনে এর প্রভাব কতটা দ্রুত এবং কিভাবে দৃশ্যমান হবে। গ্যাজেট প্রকাশের পর অনেকেই ভাববেন বেতন কবে থেকে বাড়বে এবং হাতে পাওয়া টাকায় পরিবর্তন কবে অনুভূত হবে। বাস্তবতা হল এই প্রক্রিয়াটি একদিনে শেষ হবে না, তবে একবার শুরু হলে এর প্রভাব আর থামবে না। বিশেষ করে মাঠ পর্যায়ের কর্মচারীদের ক্ষেত্রে নতুন বেতন কাঠামোর প্রভাব সবচেয়ে আগে চোখে পড়বে, কারণ তাদের আয় কাঠামো দীর্ঘদিন ধরে অত্যন্ত সীমিত ছিল এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রাখতে তাদের হিমশিম খেতে হয়েছে। নতুন পে স্কেলে বেসিক ও সংশ্লিষ্ট সুবিধা বাড়ার ফলে তাদের দৈনন্দিন জীবনে কিছুটা হলেও স্বস্তি ফিরবে। তাদের সন্তানের শিক্ষা ও পারিবারিক চিকিৎসায় তারা কিছুটা সচ্ছলতা পাবেন। এটাই সরকারের অন্যতম প্রত্যাশা। নবম পে স্কেল বাস্তবায়নের আরেকটি চ্যালেঞ্জ হল সমতা রক্ষা করা। একই ক্যাডার, একই দায়িত্ব এবং একই অভিজ্ঞতা থাকা সত্ত্বেও অতীতে বেতন ও সুযোগ সুবিধায় ভিন্নতা ছিল। নতুন কাঠামোতে সেই ব্যবধান কতটা কমানো যায় এবং কতটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায়, সেটিই হবে এই পে স্কেলের সফলতার অন্যতম মানদণ্ড। এখানেই দুই ধাপে বাস্তবায়নের গুরুত্ব সবচেয়ে বেশি, কারণ প্রথম ধাপে কোনো ভুল ত্রুটি থাকলে দ্বিতীয় ধাপে তা সংশোধন করার সুযোগ থাকবে। এছাড়া নতুন পে স্কেলে পদোন্নতি ও আর্থিক অগ্রগতি
পদোন্নতির সম্পর্কটিও নতুনভাবে দেখা হচ্ছে। আগে অনেক ক্ষেত্রে পদোন্নতি হলেও আর্থিক সুবিধা খুব একটা চোখে পড়ত না বা নামমাত্র বাড়ত। নতুন কাঠামোতে সেই বিষয়টি পুনর্বিবেচনা করা হয়েছে, যাতে কর্মীরা শুধু পদের নাম পরিবর্তনেই নয়, বরং আয়ের দিক থেকেও পরিবর্তন অনুভব করেন। নবম পে স্কেল ঘিরে দেশের তরুণ প্রজন্মের আগ্রহ কম নয়। যারা এখন সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন বা ছাত্রাবস্থায় আছেন, তাদের জন্য এই পে স্কেল ভবিষ্যৎ পরিকল্পনার ভিত্তি তৈরি করবে। কোন ক্যাডার বা বিভাগে গেলে আর্থিক দিক থেকে কী সম্ভাবনা থাকবে এবং জীবনমান কেমন হবে, এই প্রশ্নগুলোর উত্তর নতুন কাঠামো অনেকটাই পরিষ্কার করে দেবে। এটি তরুণ মেধাবীদের সরকারি চাকরিতে আসতে উৎসাহিত করবে। আরেকটি আলোচ্য বিষয় হল শহর ও গ্রামের কর্মচারীদের জীবনযাত্রার পার্থক্য। ঢাকা বা চট্টগ্রামের মতো বড় শহরে জীবনযাত্রার ব্যয় আর উপজেলা পর্যায়ের ব্যয় এক নয়। নতুন পে স্কেলে এই বিষয়টি সরাসরি উল্লেখ না থাকলেও বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা কাঠামোর মাধ্যমে কিছুটা ভারসাম্য আনার ইঙ্গিত পাওয়া যায়। এতে কর্মস্থল ভেদে জীবনযাত্রার চাপ কিছুটা হলেও সমন্বয় করা সম্ভব হবে। সব মিলিয়ে আগামীকাল 9 জানুয়ারি বিকেল 5টার দিকে তাকিয়ে আছে পুরো দেশ। এই গ্যাজেট শুধু একটি সরকারি আদেশ নয়, এটি লাখো মানুষের মুখে হাসি ফোটানোর এবং একটি সমৃদ্ধ আগামীর পথে যাত্রার দলিল। নতুন বেতন কাঠামো সরকারি চাকরিজীবীদের জীবনে কতটা স্বস্তি আনে এবং প্রশাসনের গতিশীলতা কতটা বাড়ায়, সেটাই এখন দেখার বিষয়। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন